পিআর দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ ইসলামী দলগুলোর বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। ঢাবি জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চ কক্ষের ক্ষেত্রে চেয়েছি এবং একই সাথে আমরা বলতে চাই কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ, বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। ইসলামী রাজনৈতিক দলটি বলছেন যে পিআর না হলে পরে তুমুল আন্দোলন গড়ে তুলব, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা এমন প্রশ্ন নাকচ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর পর্যায়ে ও 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা একই দাবি নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট করার ব্যাপারেও আশাবাদী বলে জানান নেতারা। মৌলিক সংস্কার করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে দাবি করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা পিআর বোঝে না তারা জুলাইয়ের চেতনাও বোঝে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কিছু ইস্যুতে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। সোমবার বিকেলে এ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হুঁশিয়ার, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের অপমানজনক হার হয়েছে, সামনের নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে,
এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনই তাহলে এইরকমভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দল ছাড়া ৭০ ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস লোয়ার হাউস দুই জায়গাতে পিআর মানতে হবে। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে, ৭০ ভাগের বেশি জনগণ পিআরের পক্ষে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্তের দাবি জানান নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোনো যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। পিআর পদ্ধতি শুধু উচ্চ কক্ষের জন্যই চেয়েছে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করে তার অধীনেই নির্বাচনের দাবি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে কেমন সংবিধান চাই বিষয়ে এক সেমিনারের আয়োজন করে যুবশক্তি। আলোচনায় প্রাধান্য পায় পিআর ইস্যু। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, পিআর পদ্ধতি শুধু সংসদের উচ্চকক্ষের জন্য চাওয়া হয়েছে। এনসিপি কোনো জোটে নেই উল্লেখ করে তিনি বলেন, নিপীড়নমূলক সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর, সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা তা নিয়ে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে সনদের ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। কোনো একটা ডকুমেন্টের, কোনো একটা কাজের যদি আইনি ভিত্তি না থাকে তাহলে আইনগতভাবে সেটাকে কার্যকর করা যায় না। সেটাকে যদি ভায়োলেট করা হয় তার বিপরীতে আইনগত কোনো প্রতিকারও দাবি করা যায় না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত করতে আহ্বান জানাবো। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ। ৭২ সংবিধানের সমালোচনা করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হলে কোনো সংস্কার টিকবে না বলেও শঙ্কা জানান বক্তারা। ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, জনরায় ছাড়া রাজনৈতিক দলগুলো দাবি আদায়ের চেষ্টা করলে গণতন্ত্র ব্যাহত হবে। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ বৈঠকেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটের প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে। এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি। এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। যেই সরকার, সংসদ জনগণকে দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা এনামুল হাসান ফারুকীর স্বাস্থ্যের খোঁজ নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সুবিধা আদায়ে পরাজিত শক্তির সঙ্গে আতাত কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে
প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, তরুণদের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পক্ষ থেকে তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোনো দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ডাকসু ও জাকসুর পর এবার জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচন। ডাইনিং, ক্যান্টিন থেকে লাইব্রেরি সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে 42 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী। একটি হলের 3টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার শুরু হয় রাকসুর প্রচারণা। হলটাতে আমরা জানি না কেন হয়েছে, হয়তো সেখানে কোনো প্রচারণার ঘাটতিও ছিল, এমনটাও হইতে পারে আর কি। প্রচার শুরুর পর প্রার্থীদের আচরণবিধি সহ নানা দিক নির্দেশনা দিয়েছেন উপাচার্য। আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায়, আমরা হাঁটতে শিখব কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার, জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। একসাথে কাজ করে আমরা পরবর্তী ধাপগুলো যাতে একটা হলকে চালানোর জন্য যতটুকু দরকার, ছাত্রীদেরকে পরিবেশ বান্ধব করে রাখা যতটুকু দরকার, আমরা ওভাবে কাজ করে যাব। চাকসু নির্বাচনের প্রথম প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল দ্রোহ পর্ষদ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। খুলনায় বেসরকারি হাসপাতাল থেকে চুরির 6 ঘন্টা পর উদ্ধার হলো নবজাতক। ঘুমন্ত নানির পাশ থেকে চুরি করা হয় 4 দিন বয়সী শিশুকে। সিসিটিভি ফুটেজ দেখে এক নারীকে শনাক্তের পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। নবজাতক সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা ফারজানা, স্বজনদের মাঝে স্বস্তির ছাপ।
সোমবার সকালে খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাবস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে 4 দিন বয়সী শিশুটি চুরি হয়। স্বজনরা জানান বেলা 11:30টার দিকে হাসপাতালের কেবিনে ঘুমান্ত নানির পাশে শুয়েছিল শিশুটি। কিছুক্ষণ পর উঠে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সাহায্যে 6 ঘন্টা পর এক নারীকে চিহ্নিত করে তার কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় মায়ের কোলে। এখন অনেক ভালো লাগতেছে, অনেক সুখে আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার বাবুরে পাইছি। আর না পাওয়া আপনি পান্ডু মহিদিনে বাবা কিছু খাই না, খালি আল্লাহ লাগে নামাজ পড়ি আর আল্লাহ লাগে কান্দি। আমার আশা আল্লাহ পুরাইছে, আপনাকে মনের আশা পুরো। আমি খুব সান্ত্বনা হয়েছি। বাচ্চা অনেক শারীরিকভাবে অনেক অসুস্থ, বুঝছেন। এখন যাও আমরা তার মার কোলে বাচ্চাটা ফিরিয়ে দিতে পারছি, আল্লাহর কাছে আমরা লাখ শুকরিয়া। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দিয়েছে। আর পুলিশ বলছে চুরির কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। তবে শিশুর পরিবার অভিযোগ তুলে নেওয়ায় হেফাজতে নেওয়া হয়নি ওই নারীকে। যে ওয়ার্ড থেকে বাচ্চাটা চুরি হয়েছে সেখানে সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিল, সেটা দেখেই আমরা শনাক্ত করছি। নবজাতককে ওইখানেরই একজন মহিলা নিয়েছিল, তারও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। উনি এটা নিছিল, কেন নিছিল এটা তদন্ত চলতেছে। এর আগে গত বুধবার বাগেরহাটের মোংলা উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা প্রসূতি ফারজানাকে খুলনার বেসরকারি এই হাসপাতালে ভর্তি করা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর দাপট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭,০০০-এর বেশি মানুষ, প্রাণ গেছে ১৪৭ জনের। পরিষ্কার কিংবা নোংরা, 3 দিনের বেশি জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা। বর্ষা শেষে শরৎ এলেও এডিসের ডানায় চেপে ডেঙ্গুর আগমন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,২০৬ জন, যাদের অধিকাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা। বছরের এই সময়টায় কোনো এক অজানা কারণে বেড়ে যায় রাস্তা খোঁড়াখুড়ির কাজ, আর সেটি যেন হয়ে ওঠে মরার উপর খাড়ার ঘা। একে তো জমে থাকা বৃষ্টির পানি, অন্যদিকে রাস্তার গর্তে জমে থাকা পানিতে আস্তানা গড়ে এডিস মশা। বর্ষা মৌসুমে কিন্তু খোঁড়াখুড়িটা বেশি করে, সেই সময় কিন্তু পানিটা জমে যাচ্ছে। যতই খোঁড়াখুড়ি করছে ততই বেশি ওইখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ার প্রবণতা রয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের অপ্রতুল উদ্যোগ, অপরিষ্কার জলাধার এবং জনগণের অসচেতনতা সব মিলিয়েই এই চিত্র। ফুলের টব লাগাচ্ছে এবং এসি, তারপরে ফ্রিজ সবারই তো আছে, সেখান থেকে কিন্তু পানিটা জমে। এটার জন্য দরকার সচেতন হওয়া। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিক মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। টানা বৃষ্টিতে ও উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দুর্ভোগে বাসিন্দারা। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। 2 দিনের টানা বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। এখন তো মনে করেন কি করবো, আর পানিতেই মনে করো বসবাস করতে হবে। এই কষ্ট আমার, কষ্ট 12 মাস। আমাদের ক্ষয়ক্ষতি, সয় সম্পদ সব শেষ। এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি। আগামী 3 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল যেগুলো, চরাঞ্চল যেগুলো, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে। এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকায় ডালিয়া ব্যারেজের ভাটিতে, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতি বছর বন্যা ভাঙনের শিকার হতে হচ্ছে, অভিযোগ তিস্তা পাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।